আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারত কি চাইলেই বাংলাদেশ আক্রমণ করতে পারবে? গত কয়েকদিন হলো এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে। তথ্য প্রমাণ আছে যে বাংলাদেশে সামরিক অভিযানের হুমকিও দিয়েছিল ভারত। অদূর ভবিষ্যতেও নাকি দিতে পারে। তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এসব কি ফাঁকা বলি? ভিডিওতে এই টপিকে সিরিয়াস কয়েকটি ইস্যু তুলে ধরব। আশা করি একদম শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আগামাথা কিছুই বুঝবেন না। ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে কিনা তা ব্যাখ্যা করার আগে দিল্লির যুদ্ধ জয়ের ইতিহাসটা একটু দেখতে হবে, না হলে ঠিক বুঝবেন না যে ওদের নেংটিতে ঠিক কোন অংশটায় ফুটো আছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত মোট 5টি বড় যুদ্ধ এবং 3টি মাইনর ক্ল্যাশ অর্থাৎ ছোটখাটো সামরিক সংঘাতে জড়িয়েছে। এই যুদ্ধগুলোর মাঝে মাত্র একটি যুদ্ধে ভারতীয় বাহিনী জয় পেয়েছিল, সেটি 1947 সালের ভারত পাকিস্তান যুদ্ধে। ভারত তখন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান অ্যাটাক করে। স্বাধীনতার সময় দিল্লি ব্রিটিশদের কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র এবং ছোটখাটো সামরিক শিল্প পেয়েছিল। অন্যদিকে পাকিস্তানের ভাগে পড়েছিল খুব সামান্য পরিমাণ অস্ত্র সরঞ্জাম। ফলে সেই যুদ্ধে ইন্ডিয়া কাশ্মীর ও জুনাগড় অবৈধভাবে দখল করে নিতে সক্ষম হয় এবং এই একটা যুদ্ধেই ভারত ডিসাইসিভলি জয় পায়। এরপরে যুদ্ধটি হল 62র সাইনো ইন্ডিয়ান ওয়ার। 60-এর দশকের শুরুতে বেইজিং ভারতের 2 সীমান্তে অ্যাটাক চালায়। 31 দিনে ভারতকে স্রেফ পায়ের তলায় ফেলে পিষার পর 1962 সালের 21 নভেম্বর বেইজিং সিজফায়ার ঘোষণা করে এবং ইন্ডিয়ান ভূখণ্ড ছেড়ে দেয়। ভারতকে চীন তখন এতখানি নাঙ্গা করেছিল যে আজও তারা সেই জ্বালা ভুলতে পারেনি। 1965-র দ্বিতীয় পাক ভারত যুদ্ধ ছিল দিল্লির থার্ড অ্যান্ড বিগেস্ট ওয়ার। পাকিস্তান আক্রমণের আগের দিন ইন্ডিয়ান কমান্ডাররা বলেছিল যে তারা সকালে লাহোরে বসে চা খাবেন, কিন্তু উল্টো পাকিস্তান আর্মি ইন্ডিয়ান পাঞ্জাবের পাঠানকোটে বসে মাংস রুটি খেয়ে গিয়েছে। এই যুদ্ধে ভারত 600-রও বেশি ট্যাঙ্ক হারায়, নিহত হয় কয়েক হাজার সেনা। কৌশলগতভাবে সেই যুদ্ধে ইন্ডিয়া হারে। এরপরে যে যুদ্ধে ইন্ডিয়ানরা জয় দাবি করে তা হল 1971 সালে বাংলাদেশের লিবারেশন ওয়ার। 80% যুদ্ধ যখন শেষ এবং পাকিস্তানিরা কোণঠাসা, ঠিক তখন 6 ডিসেম্বর ইন্ডিয়ার যুদ্ধে যোগ দেয় এবং বাংলাদেশের বিজয় চুরি করার চেষ্টা করে। অর্থাৎ এখানেও তারা জয় পায়নি। ইন্ডিয়া সর্বশেষ যে বড় যুদ্ধটি করেছে তা হল কার্গিল যুদ্ধ। 1999 সালের মে থেকে জুলাই পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত হয়। তখন পাকিস্তানি বাহিনী কাশ্মীরের ইম্পর্টেন্ট কয়েকটি এলাকা দখল করে নেয়। পাকিস্তানি মিলিটারি সুবিধাজনক অবস্থানে থাকার পরও তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দখলকৃত এরিয়া ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ তাকে উৎখাত করেন। আভ্যন্তরীণ এই গ্যাঞ্জামের সুযোগে ইন্ডিয়ান আর্মি বেশ কিছু এলাকা পুনরায় দখলে সক্ষম হয়, কিন্তু তার ডিসাইসিভ ভিক্টরি ছিল না। এরপর 2019 সালে ইন্ডিয়া 1 কাপ চায়ের দাম দেয় একটি MiG-21 দিয়ে। অপরদিকে 2020 সালের গালওয়ান সংঘাতে 40 থেকে 65 জন ইন্ডিয়ান সোলজার পটল তুলেছে চীনাদের হাতে। এই দুটি সংঘাতে ইন্ডিয়ান আর্মি স্রেফ ন্যাংটো হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি 1947 সালের প্রথম পাক ভারত যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধে ইন্ডিয়া ডিসাইসিভলি জয় পায়নি। 62তে লাত খেয়েছে চীনের হাতে, 65তে পাকিস্তানকে ঠ্যাঙাতে গিয়ে নিজেরাই ঘাড়ানি খেয়ে ফিরেছে, 71-এর বিজয় বাংলাদেশিদের, আর 99-এ কিছু ভূখণ্ড খুঁয়েছে পাকিদের হাতে। তাহলে জিতল কোথায়? বাংলাদেশকে সিকিম বানানোর খায়াস আছে ভারতের। তা না করতে পারলে বাংলাদেশকে বিশ্বের সর্ববৃহৎ কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করতে চায় তারা। কিন্তু সেজন্য আগে বাংলাদেশের রাজনীতি 100% ধ্বংস করতে হবে। মেজরিটি মুসলিমের ধর্মকে পুরোপুরি কলুষিত করতে হবে। অর্থনীতি, সামরিক বাহিনী, শিক্ষাখাত এবং সমাজ ব্যবস্থা বা সোশ্যাল ফ্যাব্রিক পুরোপুরি ধ্বংস করে এদেশের প্রতিটি সেক্টরের কন্ট্রোল নন মুসলিমদের হাতে না নেওয়া পর্যন্ত দিল্লি বাংলাদেশে সামরিক অভিযান চালানোর সাহস রাখে না। কারণ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত 100% স্বাধীন সার্বভৌম একটি দেশ এবং আমাদের উপর ইন্ডিয়ার কুনজরের কথা প্রতিটি ওয়ার্ল্ড পাওয়ার খুব ভালো করেই জানে। এখানে আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের সাথে ইউক্রেনের মিলালে চলবে না। ইউক্রেন তার স্বাধীনতার সময় রাশিয়ার সাথে এমন কিছু লিখিত চুক্তি করেছিল যার ফলেই মস্কো ইউক্রেনে সরাসরি আক্রমণ করতে পেরেছে। বিশেষ কোনো আইনি বাধার মুখে পড়তে হয়নি। তাছাড়া ইউক্রেনের পূর্বাংশ তথা ডনবাসের 90% জনগণ রাশিয়ার সাথে যুক্ত হতে চায়, কিন্তু বাংলাদেশে কেউ ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক নয়। দিল্লির সাথে আমাদের তেমন কোনো চুক্তিও নেই।
যা আছে তা হল বর্তমান সরকারের সাথে একান্ত ব্যক্তিগত চুক্তি। এসব চুক্তি তারা পাবলিক ম্যান্ডেট ছাড়া করেছে। এর দায় সরকারি দলের, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের না। সো ইন্ডিয়া চাইলেই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। তেমন কিছু করলে চীন তার দাবিকৃত এলাকা থেকে ইন্ডিয়ান বাহিনীকে লাথ মারার অজুহাত পাবে। পাকিস্তান কাশ্মীর দখলের জন্য সর্বশক্তি দিয়ে নামবে। এমনকি নেপালও কোনো একটা এলাকা দাবি করে বসতে পারে। আর ইন্ডিয়া আমেরিকার মতো সুপার পাওয়ার না যে সবগুলো ধাক্কা একবারে সামলাতে পারবে। রিয়ালিটি হলো পাছায় একটা করা লাত পড়লে নেংটি খুলে দৌড়াতে শুরু করে তারা। কয়েক কোটি ইন্ডিয়ান না খেয়ে মরবে যদি মিডল ইস্ট বাংলাদেশের হয়ে কোনো ইকোনমিক স্টেপ নেয়। সো ইন্ডিয়ান অ্যাগ্রেশন ইন বাংলাদেশ ইজ আ ড্রিম ফর নাও। সেই অক্ষমতা থেকে তারা আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে, রাজনৈতিক দলগুলোকে বগল দাবা করে রাখার চেষ্টা করে এবং তা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে তাদের দালাল ইনস্টল করে রেখেছে। তবে ইন্ডিয়ানদের কূটনৈতিক দক্ষতা ওয়ার্ল্ড ক্লাস। তারা কূটনীতি এবং ব্যাকডোর পলিসির মাধ্যমে বাংলাদেশি পলিটিশিয়ান, ডিপ্লোম্যাট, বিজনেসম্যান এবং এলিট শ্রেণীকে বশংবদ করে ফেলেছে। এজন্য অর্থ, মদ, নারী, বিলাসিতা ইত্যাদিকে ক্যাটালিস্ট হিসেবে কাজে লাগাচ্ছে তারা। এখন তারা ট্রাই করছে লাস্ট স্টেজের কাজটা সম্পাদন করার জন্য। বাংলাদেশ আর্ম ফোর্সেসের প্রতিটি লেভেলে তাদের দালালদের বসানোর কাজ চলছে। এটি সম্পন্ন হলেই বাংলাদেশ নিয়ে তাদের প্রাথমিক মিশন সফল। প্রাইমারি মিশন কমপ্লিট হলে দেন সেকেন্ড অপারেশন স্টার্ট হবে। এর আগে ফুল মিলিটারি ক্যাম্পেইন করার সাহস তাদের নেই, কারণ চাইলেই বিপুল সংখ্যক বিরোধী মনোভাবের জনগণ সহ একটা জাতিকে গিলে ফেলা যায় না। আগে তাকে সাইজে নিয়ে আসতে হয়। হিন্দু ধর্মের অনুসারী হয়েও নেপালিরা ইন্ডিয়ান অ্যাগ্রেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তাহলে আমরা কেন পারবো না? পিলখানা ম্যাসাকারের সময় অনেক সেনা কর্মকর্তা সরকারের উপর ক্ষিপ্ত ছিলেন। রাজনৈতিক মহলের উপর মরণ ক্ষোভ ছিল তাদের। তখন সেনাপ্রধান ছিলেন সাবেক জেনারেল মইনুল আহমেদ। পিলখানা ষড়যন্ত্রের সাথে জেনারেল ময়েন 100% জড়িত। বাংলাদেশ আর্মির চৌকস অফিসারদের প্ল্যান করে বিডিআরে ট্রান্সফার করে এই মইন। তারপর সেখানে তাদেরকে শহীদ করা হয়। ইন্ডিয়া ট্রেন্ড একদল নরখাদক কিলিংয়ের কাজ করে। এই সত্যিটা বুঝতে পেরে অনেক অফিসার সরকারকে উৎখাত করে দায়ীদের বিচার করতে উন্মুখ হয়ে যান। আসন্ন বিপদ টের পেয়ে জেনারেল মঈন, সিনা ইবনে জামালি, মাসুদউদ্দিন চৌধুরী, ব্রিগেডিয়ার বাড়ি সহ সকল কুলাঙ্গার তাদের অবৈধ আব্বা ইন্ডিয়ার কাছে সাহায্য চায়। অথবা আগে থেকেই এমন প্ল্যান ছিল যে আর্মি যদি রিভল্ট করে তাহলে ইন্ডিয়া এদেশে মিলিটারি ক্যাম্পেইন করার হুমকি দিবে, এবং সেই হুমকির সাথে যুক্তরাষ্ট্রও কোনো না কোনোভাবে জড়িত ছিল। তখন বাংলাদেশে মার্কিন অ্যান্ড ইন্ডিয়ান ইন্টারেস্টও ছিল হুবহু এক। চীন তখন এতটা পাওয়ারফুল ছিল না যে এ ধরনের অ্যাগ্রেশনকে অজুহাত হিসেবে নিয়ে ভারতকে ঠেঙাতে পারে। তাছাড়া বাংলাদেশিদের স্বভাবের কারণে পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তিও ছিল না। এদিকে 57 জন সুদক্ষ অফিসার হারিয়ে বাংলাদেশ আর্ম ফোর্সেসও বেদিশা। দেশে আলটিমেট লেভেলের বিশৃঙ্খলা বিরাজ করছিল। আর এমন সময় ইন্ডিয়া অ্যাটাক করলে কোনো প্রতিরোধ করা সম্ভব ছিল না, যে কারণে ইন্ডিয়া তখন সামরিক অভিযানের হুমকি দিতে পেরেছে। বাট নাও টাইম ইজ ডিফারেন্ট। ইন্ডিয়ার চারপাশে ভুটান ছাড়া আর কোনো বন্ধু নেই। বাংলাদেশিদের একটা পোর্শন ইন্ডিয়ান মিলিটারিকে বারবিকিউ করার জন্য মুখিয়ে আসছে। দেশ গেলে যাক, কিন্তু যে হিন্দুত্ববাদের নোংরা থাবায় তাদের জীবন ধ্বংস হয়েছে তারা অন্তত 4-5টা বায়ুসেনাকে নরকে নিক্ষেপ না করে মরবে না। এমন মানুষের সংখ্যা 10-20 লাখ তো হবেই। সো এখনই নেংটির তলায় আগুন লাগাতে ইচ্ছুক নয় হিন্দুত্ববাদীরা। ইন্ডিয়ান আর্মি বিশ্বে 4 নাম্বার। পরমাণু অস্ত্র বাদ দিলেও তাদের প্রচলিত সামরিক শক্তিই অনেক। অথচ এই দেশটাই নাকি ছোট বড় সব যুদ্ধে ঘাড়নি খায়। এর কারণ কখনো ভেবেছেন? কারণ আছে কয়েকটি, এখানে 2-1টা বলি আপনাদের। ইন্ডিয়ানরা কোনো মার্শাল রেস না। মার্শাল রেস হলে উপমহাদেশের বাইরে থেকে এসে কোনো জাতি তাদেরকে পদানত করতে পারত না। প্লাস এরাও সাবকন্টিনেন্টের বাইরে কোথাও না কোথাও সাম্রাজ্য স্থাপন করত, অথচ তারা কোনো সামরিক অভিযান করতে পারেনি। ইতিহাসে একটা সিঙ্গেল যুদ্ধও পাবেন না যেখানে প্রাচীনকালে ইন্ডিয়ানরা উপমহাদেশের বাইরে গিয়ে কোনো এলাকা দখল করতে পেরেছে বা তেমন কোনো চেষ্টা করেছে। সো দে আর নট এনি মার্শাল রেস। আধুনিক যুগেও যে ইন্ডিয়ানরা যোদ্ধা জাতি হয়ে গেছে তেমন কিছু না। 47-এর পর যেসব মিলিটারি অ্যাকশন ইন্ডিয়া নিয়েছে প্রতিটি ছিল ব্যর্থতায় পর্যবসিত। শ্রীলঙ্কায় পিসকিপিংয়ের নামে গিয়ে বিতাড়িত হয়েছে 2 বছর পর। চীন পাকিস্তানের কাছে লাথি তো খাচ্ছেই। সেই ইন্ডিয়ানরাই 18 কোটি মানুষের এই বাংলাদেশকে আক্রমণের সাহস রাখে? মোটেই না। আন্তর্জাতিক, আঞ্চলিক ও সামরিক কারণে তাদের সেই অকাত আপাতত নেই।
সাহস না রাখার আরও একটি কারণ হলো কোনো যুদ্ধে সেনা এবং অস্ত্র হারানোকে চূড়ান্ত বেইজ্জতি হিসেবে নেয় তারা। পাবলিক খেপে যায়, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের পিন্ডি চটকায়। গালওয়ানে ঘাড়ানি খাওয়ার লজ্জা রাখতে পুরো দেশ মিলে 24/7 মিথ্যাচার করেছে, এখনও করছে। এই সত্য লুকাতে মিডিয়া প্রোপাগান্ডায় ব্যয় করেছে 100 কোটি রুপি। আর সেই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মিলিটারি অ্যাটাক চালাতে এসে মার খেলে ইজ্জত থাকবে? বাংলাদেশের কাছে সামান্য মার খাওয়া মানে তাদের বেলুনের মতো সুপ্পুপুয়া ইগো ঠুস করে ফুটে যাওয়া। এতে করে চীন ও পাকিস্তানের সামনে তাদের পশ্চাৎ দেশ আরও উন্মুক্ত হয়ে যাবে। পাশাপাশি এমন যুদ্ধের সময় বড় বিপদ আসতে পারে 7 সিস্টার্স থেকে। ইন্ডিয়ান মিলিটারি বাংলাদেশে কোনো যুদ্ধে আটকে গেলে সেখানে বিচ্ছিন্নতাবাদ বেড়ে যাবে 100% নিশ্চিত। সো বাংলাদেশ আক্রমণের জন্য প্রয়োজনীয় কোনো ফ্যাক্টরি আপাতত ইন্ডিয়ার পক্ষে নেই। তবে আমাদের সরকার যদি এসব খুনিদের ডেকে আনে তবে ভিন্ন কথা। কি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। Thanks for watching this video till the last. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.